আর আমরা যদি সামনে থেকে দেখি এই শোরুমটার মধ্যে কি আছে, বাম পাশে একটা এসপি আছে, এরপরে একটা হর্নেট রেড আছে, একটা হর্নেট ব্লু আছে। এখান থেকে কি কোনোভাবে আপনি NX200 দেখতে পাইতেছেন? আজকে হচ্ছে আমাদের মোটরসাইকেল ঝাড়া মোছা দিবস। মোটরসাইকেল এগুলা খুলে দেন এই যে এগুলা এখানে রাখছি, কভারগুলা এটা দিয়ে ঝাড়তেছি। এটার উপরে এখনো পর্যন্ত অনেক বালু, একটু ঝাড়া দিচ্ছি আর এরকম পরিষ্কার হয়েছে, মানে কাপড় দিয়ে ঝাড়া দিছিলাম, ওইটা স্টার্ট দিয়ে রাখছি। এটা তো চালাইছে, কয়েকদিন স্টার্ট দেওয়ার প্রয়োজন নাই, ধুলা উঠতেছে অনেক, এই জন্য আমার চেহারার এই অবস্থা। এইভাবে আমি এগুলার কাজগুলা করতেছি। যাক, এগুলাকে রেডি করি, ঠিকঠাক করি। অ্যান্ড আজকে আমরা অন্য কোনো বাইক বের করব, এটা রেখে দিব অ্যান্ড অন্য কোনোটা এখান থেকে বের হবে। ছড়ায় ছিটায় রাখছি। এই শীতের দিন হওয়াতে একটা জিনিস ভালো, বাইক চালাইতেছি কিন্তু অতটা ময়লা হইতেছে না। দেখেন মোটামুটি ভালোই আছে, কালারটা লাগে নাই, যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর ওই বাইকটা কেনার পরে এখনো পর্যন্ত ধোয়া হয় নাই, মানে ওটা এখনো এতটুকু ময়লাই হয় নাই যে ধুইতে হবে বা কিছু। একটু অন্ধকার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমি বাইক স্টার্ট দিছি অ্যান্ড সব কিছু ঠিকঠাক করছি। অ্যান্ড এবার দেখেন, আমি যদি এই বাইকটাকে কোনো কারণে আছে এটাকে একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই, কারণ এটাকে স্টার্ট দেওয়া শুধু বাকি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ হয়ে যাস না, বাজাজ আবার ইদানিং একটু ঝামেলা করতেছে, টুক করে বন্ধ হয়ে যায়। এখন আমি যদি চাই আমি এখানে একটা বাইক রাখতে পারবো, অ্যান্ড আমি যদি চাই আমি এইখানে আরেকটা বাইক রাখতে পারবো, আর আমি যদি চাই এখানে আরেকটা বাইক রাখতে পারবো, কারণ এই লাল দাগ পর্যন্ত আমি বাইক রাখতেই পারি। তার মানে আরও 3টা বাইক আমি এখানে রাখতে পারবো। এটা একটু সাইড টাইড করে দেখলাম যে আসলে কতটুকু জায়গা আর ফাঁকা আছে। মোটামুটি ভালো জায়গায় ফাঁকা আছে। আর কেন আমি বাইক রাখতে পারবো এগুলা নিয়ে চিন্তা করতেছি, এই ব্যাপারে কথা বলতেছি। বাট তার আগে চলেন আমরা বের হই। এর বাবা রে বাবা, MT-15 চালাইছি না কয়দিন, এই বাইক এখন এত ভারী লাগতেছে, ওয়াও টাইপের ভারী লাগতেছে রে ভাই। মা রে মা, এই কত বড় সড়ো বাইক এন্ড কত ভারী, ওরে হ্যাঁ পাওয়ারও বেশি ভাই। আসলে বড় বাইক ইজ বড় বাইক। ফাঁকা হয়ে গেছে জায়গাটা, দেখছেন? আহারে। ওকে, মোটর ভ্লগার চলে আসছে আবার হচ্ছে মোটর সাইকেলে। আজকে চলেন আমরা একটু ইন্ট্রো দেই। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। রাস্তা চিপা, তাই ওইভাবে আসলে ফাস্ট রাইড করা যাবে না, বুঝে শুনে রাইড করতে হবে। এই বাইকটা ধুলাসহ রাখছিলাম, অ্যান্ড ধুলাসহ এভাবে বাইক রাখা মোটেও উচিত না। বাইক ধুয়ে দেন শুকায়া দেন তারপরে হচ্ছে ঢেকে রাখা উচিত, তাহলে বাইকের স্বাস্থ্য ভালো থাকে, রঙের স্বাস্থ্য ভালো থাকে। অ্যান্ড সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা কাটা শুরু হয়েছে, আমি বুঝতে পারছি। ওই সোজা কাটো নামে একটা ভেকো এসে রাস্তাটাকে কেটে ফেলতেছে। মিরপুরের চিপায় চাপায় অনেক রাস্তা কাটা হইতেছে। আমি যেখানে থাকি এর আশপাশে অনেক অলিগলি কাটা হইতেছে, কবে যেন আমার বাসার সামনেও কেটে দেয়। আর যখন কাটবে তখন তো 1, 1.5, 2 মাস 3 মাসের জন্য কি হবে, একটা বাইকই আমার চালাইতে হবে, কারণ ওই বাইকটা আমি বের করে একটা কি বাবা কি হইলো তোমার এমন একটা জায়গা কি বলে, মানে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে থেকে হচ্ছে বাইকটা আমি নিয়ে চালাইতে পারবো। বাট সবগুলো বাইক তো আর কোনো জায়গায় রাখার মতো ব্যবস্থা মনে হয় না করতে পারবো। এখন দেখা যাক কতদিনে আমাদের এলাকার রাস্তা কাটে অ্যান্ড কতদিনে আসলে কি হয়। যাই হোক, আমি আজকে যে ব্যাপারটা নিয়ে ছোট করে একটু কথা বলতে চাই সেটা হলো, বাংলাদেশের মার্কেটে বেশ কিছু বাইক আসছে এবং আরও বেশ কিছু বাইক সামনে আসবে। যেমন নতুন বাইকের মধ্যে হচ্ছে NX200 আসলো, অ্যান্ড তারপরে FZ হাইব্রিড আসলো, FZS হাইব্রিড, যেটা যদিও এটা ভার্সন 4 অ্যান্ড এটার হাইব্রিডটা। আর সব কিছু মিলে মানে কি বলবো, আসলে একটা দমিশ্র না কি বলে ওই অবস্থার মধ্যে আমি আছি। কারণ হচ্ছে আমি আমার হর্নেটটা বিক্রি করে দিয়েছিলাম, যে NX200 যেটা, যদিও 184cc, বাট যেহেতু 200 মডেল নাম্বার, তো সেখানে আমরা মডেল নাম্বারেই থাকি। যেমন MT-15 এর মডেল নাম্বার হচ্ছে MT-15, R15 এ R15। এখন এগুলো তো আর 15cc না, মানে 15cc বাইক না। তো সেখানে এতটুকু মনে হয় আমাদের বোঝা দরকার যে আসলে সিসি আর ওই জিনিসটা এক জিনিস না। আজকে আমরা ডান দিক দিয়ে যাবো, দেখবো আমরা ডান দিকের এই রাস্তাটা কই গেছে, কারণ আমরা বাম দিক দিয়ে অনেক গেছি, কিন্তু ডান দিকের এই রাস্তাটায় কখনো গিয়ে দেখি নাই যে এই রাস্তাটা কোন দিক দিয়ে বেরোচ্ছে। একটু হোন্ডার সামনে যাব, একটু হোন্ডায় উকি দিব, কারণ NX200টা একটু দেখা দরকার। যদিও চালাইছি, রিভিউ ইউনিট পাইছিলাম, ছোট করে রিভিউ করতে পারছি, এটাই হলো ঝামেলা। আসলে এই বাইকটা এখনো পর্যন্ত আমার পরিচিতর মধ্যে কেউ কিনে নাই এবং আমি ওইভাবে চালায়ও দেখতে পারতেছি না। অ্যান্ড আমি যতটুকু ভিডিও করার
যাওয়ার সময় পাইছিলাম, ওটা হচ্ছে টেস্ট রাইড গ্রাউন্ডে। এখন ভাই টেস্ট রাইড গ্রাউন্ডে একটা বাইক আসলে কতটুকু বোঝা যায়, আসলে কি বোঝা যায়? আমার মনে হয় না যে টেস্ট রাইড গ্রাউন্ডে কোনো বাইক আপনি চালায় ওই বাইকের কোনো ব্যাপার আপনি বুঝতে পারবেন, কারণ অতটুকু জায়গার মধ্যে হালকা পাতলা বোঝা যায়। একটা বাইক মেইন রোডে না চালায়, একটা বাইকে যে এই ধরনের রোডে না চালায় ওই বাইকটা আসলে প্র্যাকটিক্যাল কিনা এই জিনিসটা আমার মনে হয় না যে বোঝা যায়। সবচেয়ে বড় কথা, একটা বাইক বুঝতে হলে বাইকটাকে অনেকদিন চালাইতে হয়, অ্যান্ড ওই অনেকদিন তো আর চালায় বাইক কেনা সম্ভব না যে আপনি একটা বাইক কিনবেন, কিনে চালাবেন, মানে মে বাম হু কি একটা এরকম কথা আছে না যে বম কিভাবে ফুটছে? তো বম ফুটছে, বম প্রথমে আমার কাছে আসছে, এসে বসছে, অ্যান্ড বসে বলছে, ভাই আমি একটা বম, আমি কি এখন ফুটবো? তো ফুটতে বললেই আমি ফুটবো, এরকম তো না ব্যাপারটা, তাই না? তো আসলে আপনাকে কেউ এইভাবে বাইক দিবে না যে আপনি চালায় দেখা ভালো মন্দ বুঝা তারপরে কিনেন। তাহলে আপনাকে কি করতে হবে? যারা এই বাইকটা চালাইছে তাদের পরামর্শে বাইকটা কিনতে হবে, এবং এই জন্যই হচ্ছে আমি বিভিন্ন বাইক কিনে রিভিউ করি, যাতে কারো বাইক কেনাটা ইজি হয় আমার রিভিউ দেখে। এই হলো মেন ব্যাপার। এখন কথা হচ্ছে, আমি ওই রিভিউ ইউনিট, ওই যে টেস্ট রাইড গ্রাউন্ডে চালায় সত্যি কথা কিছুই বুঝি নাই। এখন পরিচিতর মধ্যে কারো বাইকও নাই যে চালায় দেখবো। আবার এর মধ্যে মার্কেটে অনেকগুলা বাইক আসছে এবং সামনে অনেকগুলা বাইক আসবে। অলরেডি আমার বেশ কয়েকটা বাইক কেনা আছে, এবং এই অবস্থায় এসে আমার NX200 কেনা কি ঠিক হবে নাকি না, এই জিনিসটা আপনাদের কাছে আমি জানতে চাই। মানে আমি আমার হর্নেট বিক্রি করছি যে আমি NX200 নিব, কিন্তু বর্তমানে এই অবস্থায় এসে NX200 নিব কি নিব না এটা নিয়ে আমি একটু আছলা অবস্থার মধ্যে পড়ে গেছি। কিরে ভাই, এরকম জ্যামজটলা কেন? এই রোডে তো নর্মালি এরকম জ্যামজটলা দেখা যায় না। কোন দিক দিয়ে কই বেরোলাম, যাবো কই আর যাইতেছি যে কই ভাই নিজেও জানি না। স্বপ্ন যেহেতু, তার মানে কি দোতলা মসজিদ বা এরকম কিছু একটাই হবে এলাকা। যেখানে ছিলাম আমরা আবার একটু রিপিট করি, হর্নেট 2.0টা বিক্রি করে দিচ্ছি বাইক ফেরির কাছে, অ্যান্ড বাইক ফেরি থেকে ওই বাইকটা বিক্রি হয়ে গেছে। আমার অনেক ভালো একটা বাইক ছিল ভাই, ওটা বেচলাম যে NX200 নিবো। এখন NX200 নিবো কিনা এটা নিয়ে আসছি দু হাসলার মধ্যে। মানে এই জন্য আমি আর সত্যি কথা আপনাদের কাছে পরামর্শ চাই যে আপনারা এই কমেন্ট করেন এটা আমি কিনবো কি কিনবো না। এখন বাংলাদেশে তো জানেন আসলে হোন্ডার মার্কেটটা কীরকম কি। হোন্ডা যেমন সিবিআর অনেকে কিনে আবার বিক্রি করে দেয়, কেন এটার পার্টসের দাম নাকি বেশি বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার। যদিও টেকসই পার্টসগুলা দাম একটু বেশি, হোন্ডার যে কোনো হোন্ডার গাড়ি আপনি চালান সেই ক্ষেত্রে একটু দাম বেশি এবং পার্টস টেকসই বেশি। ঠিক ওরকম হোন্ডার বাইকেও না সেম প্রবলেমটা আছে, দাম বেশি আবার টেকসইও বেশি। এটার একদিকে প্রবলেম বলা যায়, একদিকে আবার ভালোও বলা যায়। মানে এটার অসুবিধা না শুধু, এটাকে সুবিধাও বলা যায় যে আপনি একবারে খরচ করবেন, অনেকদিন পর্যন্ত ভালো চালাবেন। বাট বাংলাদেশের সমস্যাটা কি হয়েছে দেখেন, NX200টা যে আসছে, আসার পরে যে হাইপটা উঠছিল, মানে মনে হয়েছে বাইকটা খুব একটা মার্কেটে রাজ করবে বা কিছু একটা, কিন্তু এখন এই বাইকটা সম্পর্কে যে আমি জাস্ট বলতেছি মনে হয় আপনাদেরকে, এছাড়া কি আর কোনো জায়গায় এই বাইকটা সম্পর্কে শুনেন? বা একটা সুজুকির বাইক দেখেন, একটা ইয়ামাহার বাইক দেখেন, বা একটা টিভিএস এর বাইক দেখেন, বা অন্য হিরোর বাইকই দেখেন না ভাই। হিরো ভালো মার্কেটিং করতেছে। আপনি যদি আপনার কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং নিজে না করেন তাহলে কি আরেকজন এসে করে দিবে ভাই? আমার কি ঠেকা? তো ব্যাপারটা তো ওরকম না। আমি চালানোর জন্য না হয় কিনে দেন ওটা নিয়ে কথাবার্তা বলবো, বাট প্রত্যেকটা কোম্পানির মনে হয় মার্কেটিংয়ের পেছনে একটা বাজেট রাখা উচিত, মানুষকে জানানোর জন্য যে আসলে বাইকটা কেমন। ভাই আমার তো মনে হয় যে হোন্ডা যে NX200 আসছে, মানে আনছে, এটা তো মনে হয় অনেকে ভুলেই গেছে। হোন্ডা কি নিজে ভুলে গেছে কিনা এটাও আমি জানি না। মানে হোন্ডা বাংলাদেশে মার্কেটিংয়ের পেছনে তো খরচ করেই না। এবং আরেকটা বাজে জিনিস হচ্ছে, হোন্ডা নতুন কোনো ওইভাবে বাইকও আনতেছে না হায়ার সিসি। আর আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে হায়ার সিসি নতুন কিছু আসতেছে। হ্যাঁ, নতুন কিছু আসবে এরকম শুনছি, বাট কবে নাগাদ আসবে এটা এখনো পর্যন্ত ওরকম ডেট পাই নাই, বা কোন বাইক আসবে এটাও জানি না। এগুলো আসলে আগে থেকে জানায় না। এই 60 ফিট রোডও তো অর্ধেক প্রায় দখল হয়ে গেছে, দোকান টোকান এগুলা বৈশা দেখেন। এখানে একটা ঠেলা গাড়ি, তার উপরে নারকেলের গাড়ি, পেয়ারার গাড়ি, সবজি আন, বাইক ওয়াশ। চিন্তা করেন রাস্তার মধ্যে বাইক ধুইতেছে। আরে মামা তো মামা কি সুন্দর উল্টা আসছেন, সেই বোধহয় আপনি। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, রাস্তায় বাইক ওয়াশ করলে কি হয় জানেন? একটা বাইক ধোয়, ওই একটা বাইক ধোয়ার সাথে অনেক বাইক ময়লা হয়। এই তেলাপিয়া মাছ, এই গ্লাস উঠ, কত মাছের দোকান এখানে ভাই, বিশাল মাছের দোকান। এই দেখেন শোল মাছ লাফালাফি করতেছে, তেলাপিয়া মাছ নড়াচড়া করতেছে, কই মাছ তিরিং বিরিং করতেছে। সেই না ভাই মিক্স মাছ, অনেক রকম মাছের বাজার তো এখানে, জানতামই না। কয়টা বাজে? একটা এক, এখনো পর্যন্ত এরকম জমজমাট বাজার। তার মানে সকালে কি অবস্থা ছিল দেখেন।
মরা মাছ, তাজা মাছ, গুড়া মাছ, চিংড়ি মাছ, সব মাছ। এখানে যে এত বড় মাছের বাজার বসে এটা তো জানতাম না। গুড়া মাছও আছে। ইস, আমার যদি কোটাকাটির লোক থাকতো তাহলে আমি গুড়া মাছ কিনে রান্না করে খাইতাম, বাট এটা আমার হয় না। দেখেন ব্রুকলি, হলুদ ফুল। এ মামা, ফুলকপি হলুদ হয়নি আবার? এটা কি কপি না ব্রুকলি? কোন কি হলুদ রঙের ফুলকপি? তা আগে দেখি নাই। হলুদ ছাড়া আর কোনো কালার হয়? কমলা কালার, বেগুনি কালার হয়। এই আপনি দেখি বেগুনি ফুলকপি হয়, ফুলকপি হয়, হলুদ হয়, সাদা হয়, তিনটা ভেরিয়েন্টের আছে। বেগুনি, সাদা, হলুদ। বাংলাদেশে বেগুনি আসে? চাষ হইতেছে বাংলাদেশে। এটাও বাংলাদেশে চাষ হয়? অবশ্যই, সবই বাংলাদেশি চাষ। আরে বাংলাদেশি চাষ হয়। আপনি কি মনে করেন ইম্পোর্ট করে এত দূর থেকে আইবো বাংলাদেশে? তাও তো কথা, পৌঁছে যাবো তো। প্রচুর না, প্রচুর কস্টিং বাইরে। কস্টিং বাইরে যাবো। 20 টাকা 30 টাকা পাইতেছে, তখন 120 টাকা 130 টাকা লাগবে। তাও কথা, দেখেই ভালো লাগতেছে। হলুদ হলুদ। নারায়ণগঞ্জ মানিকগঞ্জের দিকেই হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আপনিও বাজার করেন? ভাই তো ভিডিও চলতেছে। কিনেন কিনেন, তাজা তাজা শাকসবজি কিনেন, আমরা খাবো। ভাই আচ্ছা ভাইয়া, আজকে রান্না হবে? আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়ের রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করি, অ্যান্ড ভাই প্রত্যেক দিন এরকম টাটকা শাকসবজি এখান থেকে কিনে অ্যান্ড কিনে হচ্ছে রান্না করে। এই যে দেখেন 2 কালারের ফুলকপি, এই অনেক বড় বড় হয়েছে তো এগুলা। সেই বাদামের দোকানও আছে, বিভিন্ন সিডস, বাদাম, তারপর চিরা, এরপর ভুট্টা, আরও অনেক কিছু দেখা যাইতেছে, জিরা টিরা সবই, গুঁড়ো পাওয়া যায়। যাই হোক, আসলে হোন্ডা মার্কেটিং করবে নাকি মার্কেটিং করবে না এটা টোটালি হোন্ডার ব্যাপার। কিন্তু একটা জিনিস হচ্ছে প্রসার, এই প্রসার। যদিও হোন্ডার জন্য বাংলাদেশের মার্কেটটা অনেক বেশি ছোট, এই কারণে ওরা ওইভাবে চিন্তা করে না, বাট প্রচার না করলে প্রসার হবে না, এটাও কিন্তু সত্যি কথা। আমাদের দেশের মার্কেট ছোট তো, হোন্ডা আসলে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। এখন ওরা হচ্ছে ইউরোপ আমেরিকাতে রাজ করতেছে, ওই জায়গায় বাংলাদেশের মতো একটা দেশে ওরা আসলে ওইভাবে মূল্যায়ন করে না যে আসলে এইখানে একটা বড় সিসির বাইকের একটা প্ল্যান্ট যে করব, ধরেন সিবিআর 250RR, তারপরে সিবি 350, এগুলোর যদি প্ল্যান্ট করে যে খরচটা হবে, আসলে এই খরচ কত দিনে উঠবে? বাংলাদেশে কয়টা ইউনিট বিক্রি হবে? আমরা যারা প্যাশনেট বাইকার আমরা তো মনে করি যে হায়ার সিসি বাইক আসলে ধুমায়া মনে হয় বিক্রি হবে, বাট আসলে তো তা না, তাই না? আসলে তো ওরকম বিক্রি হবে না। আপনি এই সমস্ত বাইক দিয়ে দেখেন যে একটা N160 কয়টা সেল হয় আর একটা N250 বা F250 কয়টা সেল হয়, তাহলেই বুঝে যাবেন। আপনি FZ দিয়ে দেখেন যে 150-এর FZ কতগুলা সেল হয় আর 250-এর FZ কতগুলা সেল হয়। নট অনলি দ্যাট, আপনি জিক্সার দিয়ে দেখেন যে 150-এর জিক্সারের কি অবস্থা সেলের আর 250 জিক্সারের কি অবস্থা সেলের, তাহলেই বুঝে যাবেন যে হায়ার সিসি সেলের অবস্থা কি। পাগলের মতো মানুষ কিনছে হচ্ছে রয়্যাল এনফিল্ড, তাই না? পাগলের মতোই তো কিনছে, বাট এখন আসলে রয়্যাল এনফিল্ড কয়টা সেল হয় এটা একটু দেখার ব্যাপার আছে। এখন যারা নতুন রয়্যাল এনফিল্ডের ডিলারশিপ নেবে, এরা দোকান ভাড়া কি তুলতে পারবে আসলে বাইক বিক্রি করে? এইখানে একটু নজর দেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু জরুরি হচ্ছে, মানে কতটুকু বাংলাদেশে আনা জরুরি একটা কোম্পানি মনে করবে হচ্ছে হায়ার সিসি বাইকের। যাই হোক, আমাদের এখানে এই যে সুজুকির শোরুম পার হইলাম, এই যে ইয়ামাহার শোরুম পার হইতেছি, অ্যান্ড ওই যে সামনে ডান দিকেই হচ্ছে হোন্ডার শোরুম, মানে হোন্ডা সুজুকি অ্যান্ড কি বলে এটারে, হোন্ডা সুজুকি অ্যান্ড ওই ইয়ামাহা, এই 3টা শোরুম কিন্তু একদম পাশাপাশি এই 60 ফিট রোডে। কারো বাইক লাগলে এখানে আসলে ইজি বাইক পাবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাইতে চাই। মামা আসেন, কোলে উঠেন। এই এত ভিড় এইটুক জায়গায়, হ্যাঁ, এক রিক্সা দেখে আরেক রিক্সার পিছে উঠে গেছে, ওরে হাত দিয়েই ধরে রাখছে। ঘোরাবো কিভাবে? এত ভিড় হলে ঘোরানো যায়? একটা রোডের মধ্যে ভাই মতিঝিলের জ্যাম লেগে থাকে, আর ওই মোড়ের মধ্যে দেখেন না রিক্সা টিক্সা রাইখা মোড়টারে আরো চাপায় রাখছে। ওই পাশে এই যে মামা রাইখা পুরা রোডটারে চাপায় দিছে, এই মামা রাইখা রোডটারে চাপায় দিছে। কই যাবেন কোন? চলেন এর মধ্যে আমরা ঢুকি। এই ঢুকে গেছি, উপায় নাই। দেখেন একটা জিনিস, এটা একটা হোন্ডার শোরুম, আর আমরা যদি সামনে থেকে দেখি এই শোরুমটার মধ্যে কি আছে। বাম পাশে একটা এসপি আছে, এরপরে একটা হর্নেট রেড আছে, একটা হর্নেট ব্লু আছে। এখান থেকে কি কোনোভাবে আপনি NX200 দেখতে পাইতেছেন? আমি যদি এদিক দিয়ে রাস্তা দিয়ে যাই, NX200টাকে আমি আসলে দেখতে পাই। NX200 যদি বলেন নাই তাহলে কিন্তু ভুল, ওই পাশে একটা NX200 আছে, বাট বোঝার কোনো উপায় নেই, আপনি অনেক খুঁজলে তারপরে পাবেন। কিন্তু হোন্ডার কি উচিত না যে আসলে NX200 একটা দোকানের সামনে রাখা,
দোকানের সামনে রাখলে না মানুষ বুঝবে যে NX200 আছে বা কিছু একটা। এখানে লিখে রাখছে হোন্ডা এক্সচেঞ্জ অফার চলতেছে NX200, মানে অন্য বাইক দিয়ে আপনি চাইলে মনে হয় এই বাইকটা নিতে পারবেন, কিন্তু ভেতরে কি কোনো NX200 আসলে দেখা যাইতেছে না? দেখা গেলে বুঝুম কেমনে ভাই এখানে বাইকটা আছে, এখান থেকে আমার কিনতে হইব। এই হলো অবস্থা ভাই। তো হোন্ডার মার্কেটিং এমনই, ওরা যে কি চিন্তা করে কি মার্কেটিং করে এটা ওরাই জানে। অ্যান্ড আপনাদের কাছে একটা প্রশ্নই আমার থাকবে যে NX200 কিনবো কি কিনবো না, নাকি অন্য কোনো বাইক দেখতে চান, নাকি হাইব্রিড দেখতে চান? হাইব্রিড নিয়ে আমার একটা প্ল্যান আছে যে আমি আসলে একটু ওটার মাইলেজটা চেক করব, কিন্তু NX200 নিয়ে আমার একটু বড় প্ল্যান ছিল যে আসলে এই বাইকটা আমি রেগুলার চালাবো। অ্যান্ড ছড়ানো ছিটানো তো এখন এতগুলা বাইক একসাথে কিনে এতগুলা টাকা নষ্ট করাটা আমার কাছে একটু বেশি বিলাসিতা মনে হইতেছে। এই জন্য হয়তো এতগুলা বাইক এখন আমি কিনতে পারবো না, যে কোনো একটা কিনতে হবে। এই জন্য আপনারাই জানান যে কোন বাইকটা কেনাটা আসলে ভালো হবে। যাই হোক, ভিডিও আমরা আজকে খুব বেশি বড় করব না। আমার সত্যি কথা শরীর ভালো না, আমি একটু ডাব খাইতে বের হইছি। অ্যান্ড ডাব খেয়ে দেন একটু এক্সারসাইজ করবো হালকা, অ্যান্ড দেন তারপরে বাসায় আবার গিয়ে একটা ঘুম দিব। আমার ঘুম প্রচণ্ড পরিমাণ কম হইতেছে, এই জন্য শরীরের অবস্থাটা আসলে খুব বেশি সুবিধাজনক হচ্ছে না। পানি অ্যান্ড এই সমস্ত জিনিস শীতের দিনে একটু কম খাওয়া হয়, এই জন্যই শরীরটা একটু বেশি খারাপ। আপনারাও পানি বেশি বেশি খাবেন, কারণ শীতের দিনে মনে হয় যে পানি পিপাসা লাগে নাই, বাট পানি খাইলে শরীর ভালো থাকবে, আর পানি না খাইলে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারেন। আর এই দিনের জন্ডিস মানে তো বুঝেনি। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.